ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। স্টেট গভর্নমেন্ট যে নতুন 33% ওমেন রিজার্ভেশন পলিসি নিয়েছে তার বিরুদ্ধে অনেকেই আপত্তি তুলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু গতকাল মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ কিন্তু এই বিষয়টা নিয়ে বিধানসভায় কথা বলেছেন এবং এইটাকে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন। আমি এক্সাক্ট এই পয়েন্টটাই নির্দেশ করার চেষ্টা করছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কথা না বলে, কারণ সোশ্যাল মিডিয়া দিলে সরকার চলে না, যেখান থেকে নীতি নির্ধারণ হয়, আইনসভায় যেখানে আইন তৈরি হয় সেইখানে গিয়ে কথা বলতে হবে, যেখান থেকে পলিসিটা তৈরি হচ্ছে এবং যাদেরকে আপনারা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তাদের মাধ্যমেই কিন্তু এইটা কিছু করা সম্ভব। এবং সেক্ষেত্রে এই যে বিধানসভা এগুলো এটা কিন্তু অনেক বেশি কার্যকরী। মানে সোশ্যাল মিডিয়ায় তো বললেন ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, কিন্তু আলটিমেটলি বিধানসভায় যেটা নীতি নেওয়া হবে সেই অনুযায়ী রাজ্য চলবে। তো এক্ষেত্রে যে আপনার লোকাল বিধায়ক এমএলএ যারা রয়েছেন তারা যদি বিধানসভায় এই বিষয়ে কথা বলেন তাহলে সেটা অনেক বেশি কার্যকরী হয় এবং এর সমাধানের পথ কি হবে সেইটা খুঁজতে হয়। এবার কি বলেছে আগে শুনুন, তারপরে পুরো ব্যাখ্যাটায় আসছি। 3% হচ্ছে রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য, অগ্নিবীরদের জন্য 10% থাকবে। এছাড়া আমরা জানি এসসি এসটি এদের জন্য যে রিজার্ভেশন থাকে, এবং সব থেকে বড় ব্যাপার পিএসসি বা ইউপিএসসির মধ্যে পরীক্ষা দিলে যে যিনি পরীক্ষা দিয়ে যদি এসসি কোটাতেও যদি হায়েস্ট বেশি নাম্বার পান তিনি কিন্তু জেনারেল কোটাতে প্রথম জায়গায় তার নাম আসবে। তাহলে আলটিমেটলি সাধারণ ছেলেদের মধ্যে খুব বেশি হলে 25 থেকে 26% ছেলেরা সুযোগ পাবে, বাকি কিন্তু পাবে না। এইটা একটুখানি আমি আপনাদের বিচার করে দেখবার জন্য বলছি যে আপনারা যদি এই যে পরীক্ষার ধাঁচে এটাকে আপনি উপেক্ষা করতে পারবেন না। আপনারা শুনতেই পেলেন, রথীন ঘোষ কিন্তু 33% ওমেন রিজার্ভেশনের বিষয়টা উত্থাপন করলেন। শুধু এই বিষয়টা নিয়েই না, সঙ্গে সঙ্গে 5 বছরের যে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে সেইটা কেন শুধুমাত্র 2 বছরের জন্য দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়েও প্রশ্ন তুললেন। এই যে হেলদি ডিবেট হচ্ছে এবং সরকার প্রত্যেকের বক্তব্য শুনছে, বলতে দেওয়া হচ্ছে বিরোধীদের, তো এইটা কিন্তু খুব ভালো সাইন এবং দেখতেও ভালো লাগছে। যেমন আপনাদের উদাহরণ দিই যে স্যাগদের প্রথম যে বাজেট অধিবেশন হলো সেইখানে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছিল না এবং স্যাগদের নিয়ে সমালোচনা হয়েছে, কিভাবে নিয়োগ হয়েছে সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু এটা নিয়ে আলোচনা হয়েছে তাদেরকে এই জবাবি ভাষণে তাদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। তার মানে কি সরকার কিন্তু বিরোধীদের কথা শুনছে এবং প্রত্যেকে যে সমালোচনাগুলো করছে, গঠনমূলক সমালোচনা করছে, সেটা দেখতেও ভালো লাগছে এবং সরকার শুনতে রাজি। তো এই যে এই বিষয়টাই আমি আপনাদের নির্দেশ করার চেষ্টা করছিলাম যে আলটিমেটলি আপনাদের পলিসি যদি চেঞ্জ করতে হয় বা কিছু যদি আপত্তি থাকে সেইটা কিন্তু থ্রু আপনাদের জনপ্রতিনিধি বা ওইভাবেই আসতে হবে, সোশ্যাল মিডিয়ায় বলে কিন্তু হবে না। দেখুন, গালভরা গল্প বা বড় বড় লেকচার দিয়ে তো কাজ হবে না। আলটিমেটলি আপনাদের উদ্দেশ্য কি? আপনাদের যে আপত্তিটা সেইটা নিষ্পত্তি করা হোক, তার যে সঠিক মাধ্যম আছে সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম। এবার এক্ষুনি আমি অনেকের সঙ্গেই কথা হয়েছে বলে এমন রিজার্ভেশন এক্ষুনি বাতিল করতে হবে। দেখুন, অবাস্তব গল্প বলে লাভ নেই, যেটা সম্ভব সেইটার দিকে আমাদের নজর দিতে হবে। সত্যি কি সরকার আপনি দাবি করলে ওমেন রিজার্ভেশন তুলে দেবে? একদমই না। আমি যতটুকু দেখুন, ডোমেস্টিক পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স বলুন, যাই বলুন, আমি খুব প্রপারলি ফলো করি। সেক্ষেত্রে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি এবং স্টেট গভর্নমেন্টের সেই নীতিকে অনুসরণ করে এই 33% কিন্তু রিজার্ভেশন দিচ্ছে, এইটা কিন্তু তুলবে না। হ্যাঁ, কিছু কমানোর দাবি করতে পারেন, কমানোর দাবি না হলেও আরো বিকল্প কি উপায় রয়েছে, যেরকম নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি বিকল্পের কথা বলেছেন। কিরকম বিকল্প? তিনি বলেছেন যে 50,000 শিক্ষক কেন? শিক্ষকের পদ তো অনেক বেশি খালি রয়েছে, শুধু প্রাইমারিতেই দেখা গেলে 50,000-এর উপরে শিক্ষক পদ খালি রয়েছে। তাহলে কি ভ্যাকান্সিটা যদি বৃদ্ধি করা যায় তাহলে সেইখানে অনেকের সুযোগটা বেশি হচ্ছে, তাহলে এই খামতিটা কিছুটা কমানো যেতে পারে। এইটা একটা হতে পারে। তিনি বলেছেন পুলিশ রিক্রুটমেন্ট নিয়েও তিনি বলেছেন যে সেইখানেও যে মানে আমাদের ইউনাইটেড নেশনের যে মানক রয়েছে যে 222 জন মানে 1 লক্ষ মানুষের প্রতি পুলিশ লাগবে এবং ভারতের যে মানক রয়েছে সেটাও নয়, আমাদের 101 জন করে পুলিশ রয়েছে, তাহলে সেইখানেও লক্ষাধিক পুলিশের ভ্যাকান্সি রয়েছে, তাহলে কেন আমরা 20,000 শুধুমাত্র নিচ্ছি? তো এই প্রশ্নগুলো উঠছে, আলোচনা হচ্ছে। এরপরেও আরো অন্য ধরনের দাবি করতে পারেন, যেরকম ধরুন আমি যেরকম ভাবতে পারছি যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যাটা হচ্ছে মেধা। অনেক মেধাবী ছেলে মেয়ে তারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। তাহলে কি করতে হবে? এমনটাও হতে পারে, দাবি করতে পারে যে কোনো পরীক্ষায় কোনো পরীক্ষার্থী যদি 90+ নাম্বার পায়, সেখানে যদি পোস্ট নাও থাকে, সে পরপর যদি মানে ভালো স্কোর করে এবং তা দেখাই যায় যে সে যোগ্য ছেলে এবং সেটা খুব হাই মানে স্কোর করছে, তাহলে তাকে সুপার নিউমেরিক পোস্ট
ক্রিয়েট করে কিছু নেওয়া যায় কিনা। তো বিভিন্ন এর বিকল্প কিন্তু অনেক কিছু রয়েছে, কিন্তু আপনি যদি সরাসরি দাবি করেন যে ওমেন রিজার্ভেশন তুলে দিতে হবে, তাহলে কিন্তু সরকার শুনবে না। তো যেটা বাস্তবসম্মত সেই বিষয়ে আপনারা আবেদন নিবেদন করতে পারেন, এবং সেইটা নিয়ে আমি আশা করি সরকার কিন্তু, দেখুন আপনি আবেদন করলে বা দাবি করলেই যে সরকার শুনবে এরকমটা তো মানে নয়, এটা সম্ভব নয়। হাজার জনের হাজার রকম প্রবলেম রয়েছে, তো সেক্ষেত্রে মেয়েদেরও কিছু বক্তব্য রয়েছে, তাদেরও অভাব অভিযোগ রয়েছে। তো সব দিক বিবেচনা করে যেটা যুক্তিসঙ্গত আপনাদের দাবি আপনারা সঠিক ওয়েতে রাখুন। লোকাল এমএলএ এমপিদের এই বিষয়টা অবগত করুন। আপনারা 10 জন 5 জন গিয়ে একটা ডেপুটেশন দিতে পারেন, চিঠি আকারে দিতে পারেন। সবাই অনেকজনকে যেতে হবে এরকম না, 200 জন এমএলএ কে যদি আপনারা চিঠি দেন, যদি 5 জনও এটা নিয়ে বিধানসভায় কথা বলে, তাহলেও কিন্তু আপনাদের কিছুটা হলেও কাজ হলেও হতে পারে। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এসব নিয়ে মানে আলোচনা করেন, তাতে যে মানে আলটিমেটলি যে উদ্দেশ্য আপনাদের, সেটা কিন্তু সফল হবে না। এটাই হচ্ছে একদম আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেই অনুযায়ী পথ। আমি যেরকমটা বুঝি সেই অনুযায়ী আপনাদের বললাম যে এইটার সমস্যার সমাধানের কি পথ রয়েছে। এই পথগুলো রয়েছে, যেরকম ভ্যাকান্সি বৃদ্ধি, এটা একটা হতে পারে। যারা খুব হাই স্কোর করছে, আলটিমেটলি তো এখানেই আপত্তি যে আমি অনেক হাই স্কোর করেও চাকরিটা পাবো না, তাহলে যারা খুব হাই 90+ স্কোর করছে কোনো পরীক্ষায়, সেটা তো মুখের কথা নয়, তাহলে তাকে কোনোভাবে অ্যাকোমোডেশন করা যায় কিনা, কিছু তাদেরকে ক্ষেত্রে যে সরকার চাইলে কোনো সুযোগ সুবিধা দিতে পারে কিনা, এই সব ব্যাপারে কিন্তু আরো অনেক রকম বসলে নিশ্চয়ই অনেক কিছু বেরিয়ে আসবে, যে আর কি কি পথ রয়েছে, যারা খুব হাইলি কোয়ালিফাইড ছেলে মেয়ে তারা যাতে বঞ্চিত না হয়। তার কিন্তু অনেক অনেক ব্যবস্থা রয়েছে, এমনটা নয় যে নয়। যেরকম আমি উদাহরণ দিতে পারি, ইউপিএসসি তে ধরুন যারা খুব ভালো স্কোর করেছে কিন্তু মেরিট লিস্টে আসতে পারেনি, তাদেরকে কিন্তু অনেক সময় অনেক সরকার বিভিন্ন কাজে ব্যবহার করে, বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করে, তাদেরকে অ্যাকোমোডেশন করে নেয়। তো এই পন্থাগুলো কিন্তু নতুন নয়। আমি যে ভাবনাগুলো বলছি এমন না যে অবাস্তব কিছু, এমন কিছু হয়নি, অবশ্যই হয়েছে, এবং তার বেসিসেই আরো অনেক পন্থা আছে যেগুলো নিয়ে স্তর আলোচনা করা যেতে পারে। বাকিটা সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করছে যে সরকার কি করবে না করবে। কিন্তু আপনাদের দাবিটা রাখতে হবে এবং সঠিক ওয়েতে রাখতে হবে। আপনি যদি সরাসরি দাবি করেন যে ওমেন রিজার্ভেশন বাদ করে দিন এখন, তাহলে জিরো, কিছুই হবে না, ওই আবেদনের কিছুই হবে না। তো আপনাদের যেটা বাস্তবসম্মত দাবি, সেইটা নিয়ে যুক্তি সহকারে আপনাদের কি যুক্তি এবং আপনাদের কি দাবি এবং কি কি পসিবিলিটিস রয়েছে এই সমস্যা সমাধানে, সেগুলো কিন্তু আপনাদেরকেই করতে হবে। বাকিটা সরকার ভাববে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।